শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, শিল্প ও সংস্কৃতি বিভাগ, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট। আজ প্রথম পর্বের ক্লাসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আপনারা যিনি যুক্ত হচ্ছেন অবশ্যই আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরু থেকে আমি আপনাদের একটা নোটিশ দিতে চাই যে আপনারা অবশ্যই জানেন আপনাদের হাজিরা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আপনাদের হাজিরাগুলো আমি যখন নেব তখন দিয়ে দিবেন এবং আপনারা আজকের ক্লাসটি অবশ্যই আপনার পার্সোনাল ফেসবুক আইডিতে শেয়ার করে রাখবেন, কারণ আপনি যদি ক্লাসটি শেয়ার করে রাখেন তাহলে আপনি ক্লাসটি অতি সহজে খুঁজে পাবেন, কারণ আমাদের পেজে প্রতিদিন নতুন নতুন ক্লাস আপডেট দেওয়া হয়, বিভিন্ন নোটিশ এগুলো আপডেট দেওয়ার কারণে আপনার মূল্যবান ক্লাসটি খুঁজে পেতে দেরি হবে। সেজন্য অবশ্যই আপনি এই ক্লাসটি শেয়ার করে রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন বিষয়ে তথ্য আপডেট পেতে প্রতিদিন ঘুমানোর আগে আপনারা একবার করে আপনাদের জিমেইল, ফোন নাম্বার, আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলো একবার করে আপনারা চেক করে তারপর ঘুমাবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন জানুয়ারি ডিসেম্বর 2023 সেশন আমাদের ভর্তি চলছে। দশম ব্যাচে আপনারা যারা ভর্তি হতে চান অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আমরা আলোচনা করব ভারতীয় শিল্পকলা নিয়ে। ভারতীয় শিল্পকলা বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ভারতীয় শিল্পকলা বিষয়বস্তু আলোচনা করার আগে আমরা গত ক্লাসে কোন বিষয়ের উপর আলোচনা করছিলাম আপনাদের মনে আছে কি? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা ও শিল্পকলা এর উপর আলোচনা করছিলাম। আচ্ছা, আপনারা কি এর উপরে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছিল? আপনারা কি প্রশ্ন তৈরি করেছেন? হ্যাঁ স্যার, করছি। কয়েকটি প্রশ্ন তৈরি করেছেন? সিন্ধু সভ্যতার উপরে আপনি কয়টি প্রশ্ন তৈরি করেছেন? সিন্ধু সভ্যতা ও শিল্পকলার উপর? স্যার, আমি 20টা করছি। ধন্যবাদ। আপনি 20টি প্রশ্ন বলবেন। ওকে স্যার। ধারাবাহিকভাবে বলেন। সমস্যা হচ্ছে আমি কিন্তু শেষ থেকে প্রথমের দিক করেছি, মানে প্রথম দিয়ে না, শেষ আচ্ছা, থেকে। সমস্যা নাই। আর এইগুলো আপনারা আমার মেসেঞ্জারে পাঠাবেন, ঠিক আছে? যে আপনারা হোমওয়ার্ক করছেন এগুলো আগে থেকে পাঠাবেন, প্লাস ক্লাসে উপস্থাপন করবেন। আপনারা মোবাইল ফোনে টাইপ করবেন, তাহলে দেখবেন একসাথে দুইটা হবে। আপনার টাইপিং এর গতি বাড়বে, আপনার যুক্ত বর্ণ শিখতে পারবেন, একসাথে দুইটা কাজ হবে। স্যার বলবো? কি বলুন? সিন্ধু সভ্যতার পোশাকের ধারণা কি থেকে পাওয়া যায়? স্যার উত্তরও কি বলবো নাকি শুধু প্রশ্নগুলো বলবো? শুধু প্রশ্নগুলো বলেন, উত্তর বলতে হবে না। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান খাদ্য কি? সিন্ধু সভ্যতার সমাজের কয় শ্রেণীর মানুষ বসবাস করতেন? সিন্ধু সভ্যতার তৈরি স্কেলের দৈর্ঘ্য কত? কয় আনায় 1 টাকা? কয় আনায় 1 ভরি? কত ছটাকে 1 সের? ওজন পরিমাপের জন্য কি ব্যবহার করা হতো? এই যে আপনি যে প্রশ্নগুলো বলছেন না, এর ভিতরে গুরুত্বপূর্ণ এই 3-4টা, যে কয় আনা 1 ভরি, স্কেলে পরিমাপ করতে হয়, এই প্রশ্নগুলো অতটা গুরুত্বপূর্ণ না। যে ওজন পরিমাপের যে আপনার একক যে পদ্ধতি, এইটাই গুরুত্বপূর্ণ। এটা আমাদের তো ঠিক আছে। জি, তারপর সিন্ধু সভ্যতার গৃহপালিত পশুগুলো কি কি? সিন্ধুবাসীরা কিসের ব্যবহার জানতো না? ধান উৎপাদন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছে? হরপ্পা ও মহেঞ্জোদারো কয়টি সিলমোহর পাওয়া যায়?
সিলগুলো কয় ধরনের? সিলগুলো কয় ধরনের ও কি কি? সিন্ধু সভ্যতা কোন ভাস্কর্যের সংখ্যা সবচেয়ে বেশি? শেষ? না, আরো 5টা ছিল তো, 15টা জি বলেছি। জি জি বলুন। স্যার খুঁজে পাচ্ছি না, একসাথে করে আপনারা দিবানি। আচ্ছা ঠিক আলাদা আছে, আলাদা করা ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্ন কোয়ালিটি আরেকটু ভালো করতে হবে, ঠিক আছে? আপনার 4টা থেকে 5টা প্রশ্ন সুন্দর হয়েছে, বাকিগুলো অত সহজ প্রশ্ন পরীক্ষায় আসে না, পড়েও না, এগুলো একটু যাচাই বাছাই করবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। পাপিয়া খাতুন। পাপিয়া খাতুন স্যার কোন ব্যাচ আপনি? নবম ব্যাচ। ধন্যবাদ। অষ্টম ব্যাচের আর কে আছেন? মাহাদি হাসান। মাহাদি হাসান, আগে স্যার অষ্টম ব্যাচের স্যার আমরা আমি কাজ করি, তারপর অন্য ব্যাচের। স্যার কারেন্ট নাই স্যার। কারেন্ট নাই তো কি হয়েছে, আপনি প্রশ্ন করেননি? এটা তো বোঝা এক যাচ্ছে না। সপ্তাহ আগের ক্লাস, এক সপ্তাহ আগের ক্লাস, আপনি প্রশ্ন তৈরি করেননি? আপনি 7 দিন সময় পেয়েছেন, আপনি কি করেছেন 7 দিনে? ফাতেমা আক্তার। জি স্যার। জি, কয়টি প্রশ্ন তৈরি করেছেন আপনি? স্যার 10টি, বড় প্রশ্ন করছি তো বেশি, এজন্য শর্ট ওর ভিতরে আসছে, আর জন্য আলাদা শর্ট বেশি করিনি। শর্ট বড় যাই আসবে না কেন, সব আলাদা আলাদা করে করবেন। যতগুলো প্রশ্ন আপনি ওর ভিতরে তৈরি করতে পারবেন, পরীক্ষায় আপনার জন্য তত সহজ হবে। জি স্যার, করব। জি বলুন, 10টি প্রশ্ন বলুন। কয়েকটি নগর কেন্দ্রিক সভ্যতার নাম বলো। মহেঞ্জোদারোর নগর সমূহ কত বর্গ মাইল জুড়ে গড়ে উঠেছিল? হরপ্পা নগরের সমতল ভূমির সীমা কত? কোন নদীর তীরে হরপ্পা নগরী গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লিখো। সিন্ধু সভ্যতার নগরগুলোর বৈশিষ্ট্য লিখো। সিন্ধু সভ্যতার ভাস্কর্য ও শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। ব্রোঞ্জ তৈরির উপাদান কি কি? সিন্ধু সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখো। সিন্ধু সভ্যতার পরিমাপ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। জি স্যার, এই। চমৎকার হয়েছে, আপনার তো অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। আনিকা আচ্ছা বুসরা। স্যার আমি আনিকা একটু বাইরে বুসরা। আসছি স্যার, একটু বাজারের মধ্যে আছি। সবসময় এগুলো মিলে স্বপ্না রানী সর্দার। স্বপ্না রানী সর্দার। হ্যাঁ, কি আসতে দেছেন জানি না, এইমাত্র বুঝলাম। আঁকতে দিয়েছি, আপনি গত শীটের কয়টি প্রশ্ন তৈরি করেছেন সেটা আঁকতে দিয়েছি। এখন আপনি কয়টি প্রশ্ন তৈরি করেছেন? গত শীটের আপনি কয়টি প্রশ্ন তৈরি করেছেন? গতদিন শীত সিন্ধু সভ্যতা। গত জি, সিন্ধু সভ্যতায় আপনি কতগুলো প্রশ্ন তৈরি করেছেন? আপনার স্যার আমি হোমওয়ার্ক এখনো দেওয়া ছিল না? জি স্যার, এখনো শীত কতগুলো উঠে আসেনি। তৈরি করেছেন? স্যার শীত শীট উঠাতে ওইভাবে রেখে পারিনি দেন, এখনো। পরীক্ষার 2 দিন আগে ওঠাবেন, সমস্যা নেই।
এত দ্রুত ওঠাই তো কোনো লাভ নাই, খেলানো থাকবে। অষ্টম বেদের আর কে আছেন? অষ্টম বেদের আর কে আছেন? স্যার আমি আছি স্যার, তুই আক্তার। জি, আপনি কয়টি প্রশ্ন তৈরি করেছেন? স্যার আমি প্রশ্ন তৈরি করতে পারি নাই, একটু ঝামেলায় ছিলাম, শীটটা বের করা হয় নাই। গুড নিউজ, গুড নিউজ, খুবই ভালো। স্যার আগামী আজকের থেকে স্যার আশা করা যায় আগামী ক্লাস থেকে স্যার সবকিছু নিয়ম অনুযায়ী হবে। পিকুল, পিকুল আপনি কোন ব্যাচ? পিকুল, জি স্যার। আপনি কোন ব্যাচের? স্যার অষ্টম। আপনি কয়টি প্রশ্ন তৈরি করছেন? স্যার প্রশ্ন তো তৈরি করা হয়নি। খুবই ভালো ছেলে, প্রশ্ন তৈরি করা হয়নি। চরম ফাঁকিবাজ স্যার। মনোজ রায়, আমি আপনি বলতে এখানে পারবো কি কিছু করছেন? কিছু। স্যার বলতে পারবো। সিন্ধু আমি সভ্যতার প্রশ্ন তৈরি অর্থনীতি ও করতে সমাজ ব্যবস্থা বলছি। সম্পর্কে আলোচনা করো। সিন্ধু সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর একটা প্রশ্ন স্যার। তারপর তারপর স্যার সিন্ধু সিন্ধু উপত্যকা সিন্ধু সভ্যতায় মনে নাই। পশুপালন সম্পর্কে আলোচনা করো। আমরা 2 থেকে 3 জনের কাছ থেকে আমরা ভালো কিছু পেলাম, বাকিদের কাছ থেকে আমরা পেলাম না। যারা নবম ব্যাচে আছে আপনারা কেউ কি তৈরি করছেন, প্রশ্ন তৈরি করছেন? স্যার নবম সময় ব্যাচে যারা আফরোজ আছেন, করেছি স্যার, যে কয়টি প্রশ্ন তৈরি করছেন? 41টা স্যার, ছোট প্রশ্ন। ধন্যবাদ। আসলে যাদের পরীক্ষাটা দেরিতে হবে, মানে এখনো হাতে সময় আছে, স্যার তারা আমি খুবই করেছি active। স্যার। আর যাদের পরীক্ষা খুব কাছেই, 1 মাস পরে পরীক্ষা হবে, তাদের খোঁজ নাই। তাদের সিন্ধু সভ্যতা যে আদিবাসীদের প্রধান কাজটি খাদ্য দিয়েছি কি সে ছিল? কাজেরই কোনো খোঁজ নাই। বিগুল, আপনার মাইক্রোফোন মিউট করে রাখেন। যখন জি, শুনছি স্যার। তখন বলতে পারছেন না, এখন বলছে। স্যার সময় আফরোজ, আপনি বলেন। প্রশ্ন করেছি স্যার। স্যার আমি বলবো? সময় আফরোজ, জি জি বলুন। স্যার। আপনি 5টি প্রশ্ন বলুন, প্রথম 5টি। আচ্ছা, প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে যে নগরের ধ্বংসাবশেষ ও প্রত্ন নিদর্শন খুঁজে পাওয়া গেছে তার মধ্যে নগর কেন্দ্রিক সভ্যতা কোনগুলো? নগর সমৃদ্ধের গঠন শৈলী দেখে কি ধারণা করা হয়? সিন্ধু সভ্যতার ধরন কেমন ছিল? নগর সমৃদ্ধের পরিকল্পনা দেখলে খুব স্বাভাবিকভাবে কি ধারণা করা যায়? মহেঞ্জোদারোর নগর সমূহ গড়ে উঠেছিল কত বর্গ মাইল এলাকা জুড়ে? হরপ্পা নগরের সমতল ভূমির সীমা কত মাইল ছিল? মহেঞ্জোদারো কোথায় গড়ে উঠেছিল? হরপ্পা নগরী কোথায় গড়ে উঠেছিল? সিন্ধুদের তীর ঘেঁষে কি গড়ে উঠেছিল? রাভি ও ইরাবতীর তীরে কি গড়ে উঠেছিল? হরপ্পা ও মহেঞ্জোদারো নগরী প্রধানত কয়টি অংশে বিভক্ত ছিল? দুর্গ এলাকায় কারা বসবাস করত? সাধারণ বা দরিদ্র মানুষেরা কোথায় বসবাস করত? প্রকৃত শহর কোথায় ধন্যবাদ, ছিল? স্যার আর বলবো? অনেক ভালো হয়েছে। এই প্রশ্ন কোয়ালিটি আর একটু ভালো করতে হবে। কিছু কিছু প্রশ্ন অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনি প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন তৈরি করছেন, এটা খুবই ভালো, আপনার জন্যই ভালো, কিন্তু প্রশ্নটা কাঠামো দরকার, ভালো কোয়ালিটির প্রশ্ন তৈরি করতে হবে। কিছু কিছু প্রশ্ন ভালো হয়েছে, মানে আপনার মেন প্রশ্নগুলো আপনার প্রশ্নের ভিতরেই আছে, আর বাকি যেগুলো মানে প্রশ্ন তৈরি করছেন ওইগুলো করার দরকার নাই। আচ্ছা স্যার। আজ আমরা আলোচনা করব ভারতীয় শিল্পকলা নিয়ে। স্যার আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল স্যার।
জি বলুন। স্যার আমার হাজিরাটা দেন আগে। আপনারা দেবে হাজিরাটা না, আগে দেব, তারপর প্রশ্ন করবেন। দেবে না, দেবে না। স্যার আমি শীট মিট কিছু পাইনি, আমি শারমিন আপাকে বলেছিলাম। আচ্ছা, আপনি লাইভ ক্লাস শেষ করার পরে কথা বলবেন, আপনাদের প্রশ্ন নেব, ঠিক আছে? তখন কথা বলবেন। আপনাদের ক্লাস শেষ করার পরে হাজিরা নেব, তখন প্রশ্ন করবেন যখন হাজিরা নেব। স্যার এখন বলছিলাম যে কথাগুলো বলছি পাই না, সেই শীট আমি এখনো পাই নাই। কথাগুলো শোনেন, তাহলেই হবে। এই- সবাই সাউন্ড বন্ধ করে রাখবেন। আমরা ভারতীয় শিল্পকলার মেন বিষয়গুলো একটু তুলে ধরবো, যে কি কি ছিল। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটি হলো কি, যে কোনো সভ্যতা বা শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করতে গেলে সেখানে আপনার চিত্রকলা, স্থাপত্যকলা এবং ভাস্কর্য, এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেখেন, এখানে ভারতীয় শিল্প সহ বিভিন্ন ধরনের শিল্পের ফর্ম রয়েছে, অর্থাৎ প্রত্যেক শিল্পের একটা কাঠামো থাকে। প্রত্যেক শিল্পকলা কাঠামোগুলোর মধ্যে কি কি থাকবে? অবশ্যই পেন্টিং, চিত্রকলা থাকবে, ভাস্কর্য থাকবে, মৃৎশিল্প বা স্থাপত্যকলা থাকবে, টেক্সটাইল আর্টস অর্থাৎ বোনা শিল্প, অর্থাৎ বুনন শিল্প, যেগুলো আপনার তাঁত শিল্প বলে, বিভিন্ন কাপড়ের ডিজাইন করা যেগুলো, ওইগুলো। ভৌগোলিকভাবে এটি ছড়িয়ে পড়ে পুরো ভারতীয় উপমহাদেশে। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে কোন কোন দেশ থাকতে পারে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং পূর্ব আফগানিস্তান। ভারতীয় শিল্পের উৎসটি শনাক্ত করা যায় প্রাগৈতিহাসিক খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দে জনবসতিগুলো দ্বারা। আধুনিক যুগে যাওয়ার পথে ভারতীয় শিল্পের সাংস্কৃতিক প্রভাব রয়েছে, পাশাপাশি ধর্মীয় প্রভাব রয়েছে, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তারপরে আপনার শিখ ধর্ম এবং ইসলাম ধর্ম। ধর্মীয় ইতিহাসে এই জটিল মিশ্রণ সত্ত্বেও সাধারণত যে কোনো সময় এবং স্থানের প্রচলিত শৈলীটি প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলো ভাগ করে নিয়েছে। এখানে আমরা দেখেন যক্ষী, এটি পূর্বতরণ এ গ্রেট স্তূপের সানসি খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে এটি তৈরি করা হয়েছে। যক্ষী বন্ধনের চিত্র। এরপর দেখেন আদি ভারতীয় শিল্প, অর্থাৎ প্রাচীন কালে ভারতীয় শিল্পের মধ্যে কি কি ছিল? রক আর্ট ছিল। রক আর্টের এখানে একটা দেখেন সুন্দর একটি চিত্র অঙ্কন করা হয়েছে গুহার দেয়ালে। এই রক আর্ট আদি ভারতের চিত্র অঙ্কন করা হতো কোথায়? গুহার গাত্রে। গুহার চিত্র আপনাদের প্রশ্ন করা হয় যে আদি ভারতের মানুষেরা বা শিল্পীরা গুহা গাত্রে কিভাবে শিল্প বা চিত্র অঙ্কন করত? আদি ভারতের শিল্পীরা গুহা গাত্রে কিভাবে চিত্র অঙ্কন করত? এরকম যদি প্রশ্ন আসে তখন আপনি বলবেন তারা চিত্র অঙ্কন করার জন্য গুহার দেওয়াল সুন্দরভাবে নির্বাচন করত, যে কোথায় চিত্রটি অঙ্কন করলে তাদের চিত্রটি সবার চোখে পড়বে, গুহার ভিতরে কোথায় চিত্রটি অঙ্কন করলে। এভাবে তারা প্রথমে জায়গা নির্ধারণ করে নিত, তারপর সেই জায়গাটাকে তারা মসৃণ করে নিত, সুন্দর করে ঘষে তারা বিভিন্ন বিষয়বস্তু সেই ওয়ালটাকে ঘষে ঘষে মসৃণ করে নিত। তারপরে সেখানে তারা গাছের ডালকে তুলি হিসেবে ব্যবহার করত, তারপরে আপনার পশুর শিং, হাড়, এইগুলো তারা ব্যবহার করত এবং
তারা মাথার খুলিকে কি ব্যবহার করতো, রং রাখার পাত্র হিসেবে ব্যবহার করতো, এবং তারা গাছের ছালের রস, তারপরে আপনার কয়লা, তারপরে আপনার সিঁদুর, এইগুলো আপনার কি করতো, রং হিসেবে ব্যবহার করতো। ধন্যবাদ। আমরা একটু অপেক্ষা করছি, আজান হচ্ছে, আজানটা শেষ হলে আমরা আবার শুরু করব। তাহলে আপনারা কিন্তু আদিম যুগের শিল্পী, অর্থাৎ ভারতীয় আদিম শিল্পীরা কিভাবে গুহাগার থেকে ছবি অঙ্কন করতে এবং গুহাকে কিভাবে ছবি অঙ্কনের জন্য প্রস্তুত করতে, এই বিষয়টা কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে লিখতে পারবেন। তারপরে সিন্ধু উপত্যকা যে সভ্যতা, আমরা কিন্তু যে আগের দিন যে সিন্ধু সভ্যতা পড়ছে, এটা কিন্তু ভারতীয় শিল্পকলার অন্তর্ভুক্ত, সেজন্য এটা আমরা এখন আলোচনা করছি। এখানে দেখেন, এই সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে পাওয়া একটি নাচের মেয়ে, একটি মূর্তিচিত্র, একটা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। তারা যে ভাস্কর্য এবং মূর্তিগুলো তৈরি করছিল, সেগুলো আবার তারা চিত্র আকারেও দেখাইছিল, চিত্র হিসেবে অঙ্কন করেছিল। বৈদিক কালের এখানে বিবরণ দেওয়া আছে, এবং প্রতীকী সম্ভবত নৃতাত্ত্বিক নিদর্শন হিসাবে কপার জঞ্জাল সংস্কৃতি মথুরা জাদুঘরে এটি অবস্থিত। এবার মৌর্য শিল্প, এখানে মৌর্য শিল্পের সম্রাট অশোক, যিনি তার সাম্রাজ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তার প্রাসাদকে আরো সুন্দর করার জন্য কি করছিল, বিভিন্ন আপনারা কি অবজেক্ট কি হার লেটার, তারপরে কি টেনশন যে অক্সিলারি ভার্ব, সূত্র কি টেনশন অক্সিলারি ভার্ব কি হ্যাভ বিন ইন বিন। আচ্ছা, কারেন্ট আসুক প্রবণ, তুমি অন্য একটা করো। হ্যাঁ, বন্ধ করো। আমার এখান থেকে মিউট হচ্ছে না, যারা সাউন্ড অন করছেন মিউট করে রাখবেন। আমি আপনাদের বারবার বলছি যে সপ্তাহে একদিন শুধু সোমবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত যাবতীয় কাজ যদি থাকে সেগুলো এক সাইডে রেখে দিবেন। তারপর 8টা থেকে 9টা পর্যন্ত শেষ হওয়ার সাথে সাথে আপনি লিভ নেবেন, আপনার কাজ শেষ। আপনি যদি অতীব জরুরি কাজে ব্যস্ত থাকেন তাহলে শেষ, আপনি 8:45-50 দিকে লিভ নেন, আপনার ক্লাস শেষ। কিন্তু আমি আপনাদেরকে এমন ভাবে মন মানসিকতা তৈরি করেন যে প্রতি সোমবার রাত আমরা এই টাইমটা ফ্রি রাখবো, এই টাইমটা আমরা আমাদের একাডেমিক ক্লাসের জন্য ফ্রি রাখবো। আমি আপনাদের বারবারই একটা কথা বলি, মূল বিষয়বস্তু যদি আপনার ঠিক না থাকে তাহলে বাকি বিষয় নিয়ে তো টানাটানি করে লাভ হবে না। তো আপনার নিজেকে গড়ার সময়, আপনি যদি এখন অন্যকে গড়ার জন্য ব্যস্ত থাকেন
তাহলে কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারেন না। দেখেন সম্রাট অশোক, যিনি খ্রিস্টপূর্ব 232 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। প্রায় 40 বছর শাসনকালে প্রায় অর্ধেক পথ এবং বেশ কয়েকটি বড় পৃষ্ঠপোষকতা করেছিলেন স্তূপ জীবন থেকে, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের স্তূপ তৈরি করেছিলেন এবং ছোট ছোট মূর্তি তৈরি করেছিলেন বৌদ্ধ মূর্তি অনুকরণে, এবং তার রাজপ্রাসাদকে সৌন্দর্যবদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের চিত্রকর্ম, তারপরে তা আপনার বিভিন্ন নকশা, এই নকশার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দেখেন, দা পাটালিপুত্র রাজধানী মারিয়ানা পাথরের ভাস্কর্যটির একটি প্রাথমিক উদাহরণ। এই ভাস্কর্যের গায়ে কিন্তু দেখেন যে কিভাবে নকশা তৈরি করছে, ন্যাচারাল নকশা, যার কারণে এই ভাস্কর্যকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। তারপর বিশাল যক্ষের মূর্তি, আমরা বিশাল যক্ষের মূর্তিটি দেখছি। দেখেন এখানে 3টা সিংহ চিহ্নিত করা হয়েছে এবং এর সিংহ এখানে দেখানো হয়েছে এবং চারি সাইড দিয়ে কিন্তু সুন্দর কারুকাজ দেখানো হয়েছে। অশোকের সিং রাজধানী, প্রায় এটি বৌদ্ধ শিল্প স্থান বেঁচে থাকা মৌর্যগণের পর শুরু হয়েছিল, যার থেকে ভালো পরিমাণে ভাস্কর্য টিকে আছে। এই বৌদ্ধ শিল্পকর্মে কিন্তু অনেকগুলো শিল্পকর্ম টিকে আছে। কিছু মূল সাইট হলো সানসি, ভারত এবং অমরাবতী, যার মধ্যে কিছু রয়ে গেছে স্বাভাবিক স্থানে। এরাও কি করছিল, তাদের সময়ে শিল্পকে আরো বেশি উন্নতি করার জন্য তারা বেশি বেশি করে শিল্পকর্ম তৈরি করেছিল, কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্য ছিল কি জানেন, তারা বৌদ্ধ ধর্মাবলম্বনকে আঁকড়ে ধরে, অর্থাৎ ধর্মকে অবলম্বন করে তারা সব থেকে বেশি শিল্পকর্ম তৈরি করেছিল। এখানে দেখেন বৌদ্ধ ধর্মের একটি ভাস্কর্য দেখা যাচ্ছে। ভাস্কর্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে বলিষ্ঠ এবং পরনে আপনার যে সৌন্দর্য এবং যে আপনার নকশা, সেটি কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তুলছে, এবং তার গলায় মালা আছে এবং মাথায় আপনার পাগড়ি আছে, কাপড় দিয়ে বাঁধা মাথা। তারপর শুঙ্গ রাজবংশ, শুঙ্গ রাজবংশে দেখেন একটি চিত্র দেখতে পাচ্ছি যে একটি হাতির উপরে আপনার 2 জন ভ্রমণ করছে, 2 জন চড়ে যাচ্ছে, হাতি এবং আরোহীদের নিয়ে ক্রসবার মেডেলিয়নের দিকে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ এই হাতিটি 2 জন আরোহীকে নিয়ে ক্রসবার মেডেলিয়নের দিকে অগ্রসর হচ্ছে। আপনি যখন শীটটি পাবেন তখন যদি আপনার এরকম বর্ণনা দিতে চান, শুঙ্গ শিল্পকর্ম বর্ণনা দিতে চান, তখন কিন্তু এই চিত্রগুলো দেখে দেখে আপনার বর্ণনা দিতে পারবেন। চিত্রে একটি হাতি আছে, হাতির উপরে 2টি মানুষ দেখানো হয়েছে। একটি মানুষের সামনে যিনি বসেছেন তার হাতে একটি লাঠি আছে এবং হাতির পিঠে বসার জন্য সুব্যবস্থা করা আছে। এভাবে আপনারা বর্ণনা দিতে পারেন। তারপরে সাতবাহন রাজবংশ, দেখেন সাতবাহন রাজবংশের এখানে কিন্তু সানসি দ্য গ্রেট স্তূপ, এই সাতবাহন রাজবংশের একটা বিখ্যাত স্থাপত্য শৈলী। কুষাণ সাম্রাজ্য, অর্থাৎ কুষাণ সাম্রাজ্যের শিল্পকর্মগুলো কি ছিল এবং সেখানে শিল্পকলা, স্থাপত্যকলা, চিত্রকলা, ভাস্কর্য গুলো কি কি ছিল সেটা এখানে আলোচনা করেছি। আমরা সাউন্ড গুলো একটু মিউট করে রাখবো এবং সাথে সাথে আমরা একটু দেখে আসবো যে আমাদের লাইভ ক্লাসে, ফেসবুক লাইভ ক্লাসে কে কে আছেন। আপনাদের কিন্তু নির্দেশনা দেওয়া আছে, আপনারা সরাসরি জুমে যুক্ত থাকবেন। বেঁধে যাচ্ছে স্যার, অনেক প্রবলেম আছে, নেট বেঁধে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাস এখন 17 জন যুক্ত আছেন। আমাদের
সরাসরি ফেসবুক লাইভে 17 জন যুক্ত আছেন। আপনারা যদি কোনো কারণে জুমে যুক্ত না হতে পারেন তাহলে সরাসরি আমাদের ফেসবুক লাইভ ক্লাসে কমেন্ট বক্সে আপনার হাজিরাগুলো দিয়ে দেবেন। হাজিরাগুলো দেবেন আপনার নাম, রোল, ব্যাচ এবং কোন জেলা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটি উল্লেখ করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাসে হাজিরা দিয়েছেন সুজন বাবু, তারপরে ফারিয়া জাহান, আসাদুজ্জামান আশিক, নাসরিন সুলতানা, টুম্পা সরকার এবং আফসানা মিমি, আবু হুরায়রা, সজল, জান্নাতুল ফেরদাউস, জাহাঙ্গীর আলম, তারপর তারেক হামিদ, আমি সব এবং শাহনাজ মিতালি আমাদের সাথে এখনই যুক্ত হয়েছেন। জোসনা খানও যুক্ত হয়েছেন। আপনারা সবাই জুমে যুক্ত থাকবেন। আপনারা লাইভ দেখছেন, আপনারা সরাসরি জুমে যুক্ত থাকবেন এবং আমরা এখন আমাদের লাইভ ক্লাসে যারা যুক্ত আছে আমরা সরাসরি একটু তাদের দেখবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে 22 জন যুক্ত আছেন এবং আমাদের সরাসরি জুমে যুক্ত আছে 34 জন এবং 24 জন 22 জন থেকে 24 জনে আমরা দেখতে পাচ্ছি। স্যার নেটে প্রচন্ড সমস্যা করছে স্যার। সাউন্ড গুলো অফ করে রাখবেন। আপনাদের সাউন্ড গুলো অফ করে রাখবেন। জুমে অনেকে ঢুকতে পারছেন না, আপনারা জিজ্ঞাসা করছেন জুমের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। আপনারা অবশ্যই
অফিসে ফোন দিয়ে পাসওয়ার্ডটি নিয়ে নেবেন এবং আপনার মুঠোফোনের এসএমএস চেক করেন, দেখেন মুঠোফোনের এসএমএস এ আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনাদের সবাইকে মেল করা হয়েছে এবং আপনাদের এসএমএস দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি কোনো ইমেইলে কোনো কিছু পাইনি। আমি শারমিন আপাকে বলেছিলাম আমার রোল নাম্বার, নাম, ঠিকানা সব অ্যাড্রেস দিছে, আমার এখনো সিট আসেনি। এমত অবস্থায় আমি আমাকে আপনাকে বলছি ক্লাস শেষ করার পরে কথা বলতে। ওকে স্যার, সরি। আমরা দেখতে পাচ্ছি লাইভ ক্লাসে আপনারা সবাই হাতে পারেন সরাসরি আমাদের জুমে। আপনারা কমেন্ট বক্সে হাজিরা দিবেন। আর লাইভ ক্লাসটা সরাসরি সম্প্রচার করার একটাই উদ্দেশ্য, সেটি হলো যে আপনারা অনেকে বিভিন্ন সমস্যার কারণে, হঠাৎ তাৎক্ষণিক সমস্যার কারণে আপনারা ক্লাসে যুক্ত হতে পারেন না, কিংবা আপনাদের বিদ্যুতের সমস্যা, নেটওয়ার্ক জনিত সমস্যা, প্লাস তাৎক্ষণিক হঠাৎ কোনো জরুরি কাজের কারণে আপনারা যারা আমাদের জুমে যুক্ত হতে পারেন না, তারাই কি করবেন, পরবর্তীতে আপনি যখন বাসায় ফিরবেন, ফ্রি টাইমে পাবেন, তখনই আমাদের ক্লাসগুলো করবেন এবং অবশ্যই হাজিরাগুলো দিয়ে দিবেন। তাহলে কি হচ্ছে যে আপনার ক্লাসটি মিস হচ্ছে না। কিন্তু যারা এখন সরাসরি লাইভ ক্লাসে, আমি দেখছি লাইভ ক্লাসে আপনারা প্রায় 24-25 জনের মতো আছেন। আপনার 24-25 জন সবাই জুমে যুক্ত থাকবেন এবং আপনাদের যে প্রশ্নগুলো করা হচ্ছে, গত আপনাদের সিন্ধু সভ্যতার উপর প্রশ্ন করতে বলা হয়েছিল, আপনি লাইভ ক্লাস দেখছেন, সরাসরি দেখছি আপনি লাইভ ক্লাসে যুক্ত আছেন, কিন্তু আপনি লাইভ ক্লাসে যুক্ত কি করছেন এটা তো আমরা জানতে পারছি না। সুতরাং লাইভ ক্লাস আপনার জন্য না। আপনি যদি তাৎক্ষণিক কোনো সমস্যার পরে ক্লাসটা দুর্ঘটনাবশত আপনি মিস করেন, তখন আপনি লাইভ ক্লাস দেখবেন, সেজন্য আপনাদের এই সুযোগ সুবিধা দেওয়া। কিন্তু আপনি ইচ্ছে করে তো আপনি লাইভ ক্লাস দেখতে পারবেন না, সরাসরি জুমে যুক্ত হতে হবে, সরাসরি ক্লাস করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান করব, অবশ্যই আপনারা সরাসরি জুমে যুক্ত থাকবেন এবং সরাসরি ক্লাস করবেন। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন এটি স্মরণীয় শিলাকাটা গুহা। এটি একটি শিলাকাটা গুহা। আমরা একটু ছবিটি বড় করে দেখাই, দেখেন এটা কিন্তু শিলা কেটে কেটে গুহাকে এভাবে ডিজাইন করছে তারা, কত নিখুঁত কাজ আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এরপর গুপ্ত শিল্প একটি উল্লেখযোগ্য, দেখেন পাথর ভাস্কর্য, বসা বুদ্ধ, এটা 5ম শতাব্দীতে তৈরি করা হয়েছিল। আর এই ভাস্কর্যগুলোকে কি বলা হয়, গুপ্ত শিল্পের স্বর্ণযুগ, আর যার ফলে ভারতীয় সময়ে এটি স্বর্ণযুগ হিসেবে পরিচিত হয়েছে। তারপর দেখেন তীরে মন্দির এর মামাল্লাপুরম, এখানে একটি যুদ্ধের চিত্র দেখানো হয়েছে। আপনার এখানে ভাস্কর্য আকারে দেখা যাচ্ছে একটি ওয়ালে আপনার যে যুদ্ধরত অবস্থায় মানুষের ছবি এখানে ভাস্কর্য রূপে দেখানো হয়েছে। আপনার শীটটি পাওয়ার পরে সুন্দর করে আলোচনা করবেন এবং এখান থেকে যে প্রশ্নগুলো পাবেন সেগুলো খাতায় লিপিবদ্ধ করবেন। যারা আপনারা সময় পাবেন অবশ্যই মুঠোফোনে আপনারা এগুলো কি করবেন, টাইপ করবেন, তাহলে একসাথে 2টা কাজ হবে। একটা আপনার টাইপের কাজও বাড়ছে, কারণ এখন দেখবেন প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে টাইপিং চাই। সুতরাং আপনারা ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তৈরি করবেন, এগুলো উত্তর সহ আপনারা টাইপ করবেন, তাহলে আপনাদের একসাথে 2টা কাজ হবে। তারপর দেখেন মোগল চিত্র,
মোগল শিল্পকলার মোগল চিত্র। এই মোগল চিত্রকলার মধ্যে অন্যতম হলো আবুল ফজল উপস্থাপন আকবরনামা। এই চিত্রটি দেখেন, আমি একটু বড় করে দেখাচ্ছি। আবুল ফজলের আকবরনামার একটি চিত্র দেখেন। এখানে অনেকগুলো ফিগার, একটা জলসা ঘরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যুদ্ধের কাহিনী, অর্থাৎ দেখেন নিচের ছবিগুলোতে ঘোড়া এবং মানুষের যুদ্ধ করছে, সেটি উপরে আপনার আলোচনা চলছে বিভিন্ন জলসার। এই 3-4টা বিষয় নিয়ে আকবরনামার একটি ছবি এখানে দেখানো হয়েছে। এরপর দরবারে জাহাঙ্গীর ও আকবরনামার মতো সুন্দর করে ওখানে ফুটে তুলেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিকৃতি, আবুল হাসান, গোলগন্ডার শেষ সুলতান, অর্থাৎ গোলগন্ডার শেষ সুলতান ছিল আবুল হাসান। তার চিত্রটি এখানে সুন্দর করে অঙ্কন করেছে। আমি কিন্তু আলোচনার শুরুতেই বলেছিলাম আপনাদের যে যখন যে রাজা বা সাম্রাজ্য বা সভ্যতা প্রচলিত হয়, সেই রাজা বা সাম্রাজ্যের যারা প্রধান থাকে, রাজারা তাদের রাজপ্রাসাদকে সৌন্দর্য বর্ধিত করার জন্য এবং তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের নিজস্ব চিত্রকর্ম সহ তারা বিভিন্ন ধরনের ভাস্কর্য, মূর্তি, স্থাপত্যকলা এবং চিত্রকর্ম তৈরি করে থাকেন। এর জন্য তারা বিভিন্ন ধরনের শিল্প নিয়োগ দিত, অর্থাৎ শিল্পীরা নিয়োগ পেত এবং তারা বিভিন্ন রাজা আন্ডারে তারা এই শিল্পকর্মগুলো তৈরি করতো এবং তা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতো। এখানে একটা দেখেন শকুন্তলা দ্বারা রাজা রবি বর্মার একটি চিত্র এখানে দেখানো হয়েছে। তারপর ভারতের শিল্পের উপাদান এবং ইতিহাস তাহলে কি কি থাকবে? অন্যতম দেখেন সোলা ব্রোঞ্জ এর শিব যেমন নটরাজ, অর্থাৎ নিত্য অবস্থায়। তামিলনাড়ু দর্শনের একাদশ শতাব্দী পর্যন্ত অবস্থান করে আছে নিত্যরত অবস্থায়। সোলা ব্রোঞ্জ, এটা ব্রোঞ্জ দিয়ে তৈরি করা এবং শিবের মূর্তি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা। এরপর দেখেন আরেকটি ফ্রেস্কো, গোয়া থেকে এই চিত্রটি পাওয়া। কেরালার মুরাল চিত্রকর্মের মধ্যে এটি একটি ভালো মানের মুরাল। এখানে দেখেন মাথায় মুকুট আছে, গলায় হার আছে এবং পিছনে আপনার রাজপ্রাসাদ দেখানো হয়েছে। এরপর দেখেন একবারে হাতে আরোহণ করে হাওয়া, আমি আরেকটা হাতির পিছে। এই দৃশ্য এখানে দেখানো হয়েছে যে হাতির সুর এবং প্রজারা কি করছে, সে হাতিটিকে সামনের দিক থেকে সামনে রাখছে যেন হাতিটি অগ্রসর না হয় এবং পিছনে আরেকটা হাতি আছে, অর্থাৎ একটা বিষয়কে তারা স্থির করে রাখার চেষ্টা করছে। আর অন্যান্য দরবার লোকজন ছিল, তারা এই হাতিকে দেখছে। তারা এই রাজা যে হাতির পিঠে চড়ে সার্কাস হিসাবে আপনার আমাদের গ্রাম এলাকার দিকে হাতি নিয়ে যায় এবং বিভিন্ন দোকান তারপরে বাইক থেকে চাঁদা আদায় করে। দেখবেন এলাকার লোকজন এটা দেখার জন্য ভিড় করে। ঠিক তখনও সেটি ঘটেছিল। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মূল আলোচনাটি শুনলেন। তাহলে ভারতের শিল্পকলার ভিতরে আপনার অনেকগুলো বিষয় কিন্তু জড়িত, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে সভ্যতা তারপরে আপনার সাম্রাজ্যগুলো ছিল সেইগুলো শিল্পকলা অল্প অল্প করে আপনারা আলোচনা করবেন এবং এই শীটটি পাওয়ার পরে সুন্দর করে পড়বেন। আমরা এখন আপনাদের হাজিরা নেব। আমি যখন হাজিরার কথা বলবো তখন আপনারা হাজিরা দিবেন।
তার আগে আপনারা হাজিরা দিবেন না। আমি হাজিরার কথা বললি, তারপরে দেখেন চ্যাট বক্সে হাজিরার সব দিয়ে রাখছেন। এবার আপনারা ব্যাজ এবং রোল দিয়ে হাজিরা দেওয়া শুরু করেন। ব্যাজ এবং রোল দিবেন। স্যার অষ্টম ব্যাচ এমনি 870 সুমন, আপনার নবম চ্যাট বক্স দেবেন। দিছি তো। স্যার এমনি সুমন, নবম ব্যাচ 11-17। সাউন্ড বন্ধ করবেন সবাই, চুপচাপ শুধু হাজিরা দিয়ে যাবেন। হ্যাঁ স্যার হ্যাঁ হুম। আজকের কি গান হবে স্যার? 1216, 1205, 1180 1240, 1263, 1117, 1234, 1324, 1180। আচ্ছা, সবাই হাজিরা দিয়েছেন? কেউ বাকি আছেন নাকি? আমি কিন্তু যখন বলেছি হাজিরা দিতে তখন থেকে আমি কাউন্ট করছি, তার আগে যারা দিয়েছেন তাদের কিন্তু আমি হাজিরা কাউন্ট করিনি, কারণ আমি তখন তো আপনাদের হাজিরা চাইনি। স্যার আপনি একটু বললে ভালো হতো, কেউ বাদ গেছে নাকি? এগারোশো দুই আবার দিয়েছেন কেন? 1102 বারবার দিয়েছেন কেন? নশয় 40 পরে 958, আমি 28 জন হাজিরা পেয়েছি। স্যার 945, স্যার 945। আমি চ্যাট বক্সে দিতে বলছি।
স্যার দিছি তো, তারপর আপনি তো বলেন 41 এর পরে 51, আমারটা তো মাঝে রয়ে গেছে। আমি আপনাদের চ্যাট বক্সে হাজার দিতে বলছি, চ্যাট বক্স হাজার দেবেন। আপনি 945 যদি দিয়ে থাকেন, কখন দিয়েছেন? স্যার ক্লাসের শুরুতেই স্যার। আমি ক্লাসের শুরুতে তো হাজিরা চাইনি। আমি ক্লাস নেব নাকি সারাদিন হাজিরা ওঠাবো? আমি যখন হাজিরা দিতে বলবো তখন হাজিরা দিবেন। ওকে স্যার। এগারোশো 87, 1263। আচ্ছা, 1000 দুইবার দিচ্ছেন নাকি? 1263 আগে হাজিরা দিয়েছেন যে? হাজিরা কেটে দেবো, যে কয়টা আমি লিখে রাখি। 23 নম্বর আর হলো 13 নম্বর একই হাজিরা, এই দুইটা ওরা বন্ধ না করে হাজিরা কেটে দেবো। হাজিরা দুইবার হাজিরা দেবো, 1097। দুইবার হাজিরা দিলে হাজিরা কাটা, 1097 হাজিরা কাটা। হাজিরা পাইছেন? সাউন্ড গুলো মিউট করে রাখেন। স্যার আমি ভাবছি যে আপনি পান না, এই জন্য দুইবার দিছি স্যার, আর ভুল হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা হাজিরা পেয়েছি মোট 30 জনের, ঠিক আছে। এখনো অনেকেই যুক্ত ছিল, 40 আপ ছিল, কিন্তু তারা ক্লাস না করার কারণে তাদের হাজিরাটি নেওয়া হলো না। স্যার একটা কথা বলি, আগে লাইভ ক্লাস শেষ করি তারপর। স্যার একটা কথা ছিল তো আমার। আরে ভাই, আপনার কথা শুনবে স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সরাসরি জুম ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করবেন, এবং আমি আবারও বলছি, আপনারা প্রতি সোমবার একদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত কোনো কাজ রাখবেন না, এই সময়টা ফ্রি থাকবেন, এবং ক্লাসে যুক্ত থেকে ক্লাসের কাজ ক্লাসেই করবেন। এবং যে হোমওয়ার্কটি দেওয়া হয়, যে শীটটি পাচ্ছেন, সেই শীট থেকে আপনি কতগুলো প্রশ্ন তৈরি করতে পেরেছেন এবং তার উত্তর আপনি রেডি করে পরবর্তী ক্লাসে উপস্থাপন করবেন। এটা আপনার অ্যাসাইনমেন্ট, এটা আপনার পরীক্ষা। 1 সপ্তাহ ধরে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। দ্বিতীয়ত, অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবেন আপনার পার্সোনাল ফেসবুক আইডি থেকে, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করবেন। এবং আপনারা ক্লাসে থেকে আমি যখন হাজিরার কথা বলবো তখন হাজিরা দিয়ে দিবেন। আমি না বলা পর্যন্ত হাজিরা কেউ দিবেন না, সে হাজিরা কিন্তু কাউন্ট হবে না। আমি না বললে হাজিরা দিলে সে হাজিরা কিন্তু কাউন্ট হবে না, সেটা মাথায় থাকবে না। তারপর আরেকটি বিষয়, সেটি হলো যে আপনারা প্রতি শুক্রবার যে রাত 8টায় আপনাদের কুইক ব্রেইন এর ক্লাস হয়, এই ক্লাসে যুক্ত থাকবেন। আপনাদের আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওটি সরাসরি ব্যবহার করে ক্লাসে যুক্ত থাকবেন। আপনারা দেখছি আজকে অনেকেই লাইভ ক্লাস করছেন, আসলে আপনাদের কারণগুলো কি আমি বুঝলাম না। লাইভ ক্লাস করছেন কিন্তু জুমে যুক্ত হচ্ছেন না। লাইভ ক্লাস এই রেকর্ড করা হচ্ছে, এই ক্লাসটি দেখবে কারা? যারা তাৎক্ষণিক সমস্যায় পড়ছে, নেটওয়ার্ক জনিত কারণ, অথবা আপনার জুমে প্রবেশ করতে পারছে না, বিদ্যুৎ নাই, তারপরে আপনার হঠাৎ একটা কাজ চলে আসছে, কোনোরকম মিস করে দুর্ঘটনাবশত তারাই আপনার এই লাইভ ক্লাস যে রেকর্ড করা হচ্ছে এই ক্লাসটি পরে দেখবে এবং সেখানেই কাজ সম্পন্ন করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং 10ম ব্যাচে ভর্তির আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।